খেয়াল করেন এবার 8 নম্বর আইটেম লিখছি আমরা অক্ষের সাথে একটা ভেক্টরের কোণ নির্ণয়। কেমন? এই যে আমি টেবিলের চেয়ারের বসে কাজ করতেছি, তাই না? আমার যে রুমটা, সেই রুমটা কিন্তু ত্রিমাত্রিক, তাই না? ওই যে 3টা দেয়াল, মানে দেয়াল 3টা বলতে একটা ফ্লোর আর 2 দিকে দেয়াল। তাহলে একটা এক্স অক্ষ, তাই না? ধরেন এরকম একটা ওয়াই অক্ষ, উপরের দিকে হলো জেড অক্ষ। তাহলে আমার মাথাটা যে পজিশনে আছে সেই পজিশনটা আমরা যদি দেয়ালের উপরের একটা কোণার সাথে এইভাবে অ্যাড করে দিই, কেমন? তাহলে কি হবে চিন্তা করেন তো। এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি হবে, ওয়াই অক্ষের সাথে একটা কোণ তৈরি হবে, আবার জেড অক্ষের সাথেও একটা কোণ তৈরি হবে। ব্যাপারটা কি খেয়াল করলেন? আবার বলছি, এইভাবে যখন থাকে, ধরেন এই কোণাটাই হলো আমাদের দেয়ালের কোণা, তাই না? এবং এইখানে আমার মাথাটা অবস্থান করতেছে। এখন আমরা যদি বলি এটা এক্স অক্ষ, তাহলে এর সাথে কিন্তু এই দেয়ালের একটা কোণ আছে। যদি বলি এটা ওয়াই অক্ষ, তাহলে এর সাথেও কিন্তু দেয়ালের একটা কোণ আছে। এই দিকেরটা যদি জেড অক্ষ বলি, তাহলেও কিন্তু দেয়ালের সাথে একটা কোণ আছে। তার মানে ব্যাপারটা বুঝছেন? তাহলে এই মাথাটা, আমার মাথাটা যদি এইখানে থাকে, তাহলে সে কিন্তু এক্স ওয়াই জেড সবার সাথে একটা কোণ তৈরি করে। এবং খেয়াল করেন, আগে যেমন বলতে পারতেন যখন দ্বিমাত্রিক থাকতো যে এইদিকে এক্স অক্ষ এইদিকে ওয়াই অক্ষ, তখন একটা যদি 30 ডিগ্রি কোণ হইতো আর একটা 60 ডিগ্রি হইতো, এটা আমরা বলে ফেলতে পারতাম। কিন্তু এখন কি বলা সম্ভব? সম্ভব না। কেন? কারণ ত্রিমাত্রিক ক্ষেত্রে 3 কোণ, মানে 3টা কোণই আলাদা আলাদা হয়, কেমন? এই জন্য তাদের জন্য আলাদা সূত্র প্রয়োগ করতে হয়। আমরা যদি বলি এক্স অক্ষের সাথে কোণ থিটা এক্স, কেমন? তাহলে এক্স অক্ষের সাথে কোণ, সেটারে থিটা এক্স বলি, তাহলে ডাইরেক্টলি এরকম কজ ইনভার্স এই যে অঙ্কটা তার এক্স এর সহগ, এক্স মানে তো আই, তাই না? আই এর সহগ বাই ওই যে ভেক্টরটা আছে তার মান, ভেক্টরের মান। বাস এইটুকু দিয়ে আমাকে কাজটা করতে হয়। চেনা গেল বিষয়টা? আবার বলেন, কি বলছি আমরা? এক্স অক্ষের সাথে কোণের সময় আই এর সহগ বাই ভেক্টরের মান। তাহলে বলেন ওয়াই অক্ষের সাথে যখন কোণ, তখন আমরা তারে থিটা ওয়াই বলবো, কজ ইনভার্স। তাহলে কার সহগ হবে? জে এর সহগ, কেমন? তাহলে জে এর সহগ বাই ভেক্টরের মান। ওকে, এইটুক। আর যদি জেড অক্ষের সাথে কোণ বলি, তাহলে কিন্তু থিটা জেড ইকুয়াল টু কজ ইনভার্স, কেমন? কে এর সহগ বাই ভেক্টরের মান। ওকে, ভেক্টরটার মান এইভাবে হয়ে যাবে। তাহলে প্রথমটার জন্য যদি আমরা থিটা এক্স বের করে ফেলতে চাই, তাহলে 2 বাই, দুঃখিত, কজ ইনভার্স 2 বাই, হ্যাঁ ভেক্টরটার মান কত এখানে আমরা বের করে ফেলি, এর মান ইকুয়াল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার 4 স্কোয়ার, কেমন? তাহলে এইখান থেকে 16 25 29 রুট 29, তাহলে এখানে রুট 29 দিয়ে দিলেন, একটা উত্তর বের হবে। থিটা ওয়াই যদি বের করতে চাই, তাহলে কজ ইনভার্স জে সহগ তো -3, তারে রুট ওভার 29 দিয়ে ভাগ, আর থিটা জেড ইকুয়াল টু কজ ইনভার্স, হ্যাঁ 4 এর 29 দিয়ে ভাগ। ওকে, তাহলে এইখান থেকে আমরা উত্তরগুলো পাই ফেলবো। চেনা গেল? এটারে আমরা বলি অক্ষের সাথে কোণ, বললে ডাইরেক্টলি এই সূত্রগুলো আমরা প্রয়োগ করে ফেলবো। এরপরে আমাদের আসে হলো ক্রস গুণের প্রয়োগ। তাহলে আমরা 9 নম্বর আইটেম, হ্যাঁ ক্রস গুণের প্রয়োগ। এই ক্রস গুণের প্রয়োগও আমরা 4টা ক্ষেত্রে করতে পারি, কেমন? ওকে, এই 4টা প্রয়োগের মধ্যে প্রথমটা হলো, হ্যাঁ 2টা ভেক্টরের লম্ব একক ভেক্টর নির্ণয়। হ্যাঁ, লম্ব ভেক্টর বা লম্ব একক ভেক্টর, কারণ লম্ব একক ভেক্টর বের করতে গেলে তার আগে লম্ব ভেক্টর বেরই করতে হয়, তাই না? তাহলে লম্ব ভেক্টর বা লম্ব একক ভেক্টর নির্ণয়, কেমন? এইটা কাজ, এটার উদাহরণ কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলাইছি, মনে আছে? এক জায়গায় এ ক্রস বি করলাম যখন নির্ণায়ক দিয়া, তো এ ক্রস বি করার পরে আবার তারে আমরা তার মান দিয়ে ভাগও করছিলাম, এবং এ ক্রস বি করলে যে ভেক্টরটা তৈরি হয়েছিল সেটা ছিল কোন দিকে? তলের লম্ব দিকে, কেমন? তাহলে ওইটা হলো লম্ব ভেক্টর,
আর ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলেই হলো লম্ব একক ভেক্টর। কেমন? তাহলে এই উদাহরণটা আমরা দিয়ে ফেলাইছি। এরপরে ক্রস গুণের আরেকটা প্রয়োগ হলো দুইটা ভেক্টর সমান্তরাল প্রমাণ করা। ভেক্টর সমান্তরাল প্রমাণ করা। ওকে, তাই দুইটা ভেক্টর সমান্তরাল যদি হয় তাহলে তাদের জন্য ক্রস গুণফলের মান 0 হয়। ভাষাটা বলেন, দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফলের মান 0 হয়। ওকে, এখন তার মানে যদি ক্রস গুণফলের মান 0 হয় তাহলে আমরা বলতে পারবো তারা দুইটা সমান্তরালে আছে। কেমন? তাহলে ওই যে আমরা এ ক্রস বি যেভাবে করছিলাম নির্ণায়ক দেয়া, সেরকম করে বাইর হবে এবং দেখব 0 হইছে অথবা আমাদের 0 বসাইতে হয়েছে। তাহলে এইটার উদাহরণটা আমরা পরে দিব। কেমন? অঙ্ক করার সময়। এটা তেমন কঠিন কাজ না। ওই যে লম্ব প্রমাণ যেরকম করে করছিলাম আমরা, ডট গুণফলের মান 0, সেরকম সমান্তরাল হলে ক্রস গুণফলের মান 0। পরিষ্কার? 3 নাম্বার, এইটা আমাদের ব্যাখ্যা করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটা আমরা কখন করতে পারি? দুইটা সন্নিহিত বাহুর সমীকরণ মানে ভেক্টর থাকলে। তাহলে দুইটা বাহুর ভেক্টর যখন দেওয়া থাকবে, ধরেন এটা একটা ত্রিভুজ, কেমন? এ, আচ্ছা এখানে এ লিখি, এটা বি, এটা হলো সি। ওকে, তাহলে একটা বাহু হলো এ বি আর একটা বাহু এসি। এটার ভেক্টর আর এটার ভেক্টর যদি দেওয়া থাকে, ধরেন এটার ভেক্টরটা দেওয়া থাকলো, খেয়াল করেন, তাহলে এ বি সি ত্রিভুজের এ বি বাহু বরাবর একটা পি ভেক্টর দিছি, এসি বাহু বরাবর একটা কিউ ভেক্টর দিছি, এবং পি কিউ ভেক্টর দুইটার মান মানে ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখেন এই দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে এ বি বরাবর এসি বরাবর দেওয়া থাকলেও হবে এ বি, তাই না? বা বি এ বিসি বরাবর দেওয়া থাকলে, অর্থাৎ একটা বিন্দু থেকে যে দুইটা রেখা বের হয়ে আসে তাদের ভেক্টর দিলে আমরা তাদেরকে সন্নিহিত বাহু বলি, তাই না? এখন এটার জন্য যখন আপনি ক্ষেত্রফল বের করবেন, এই ক্ষেত্রফলটা হলো ডেল্টা ইকুয়াল টু এই যে পি ক্রস কিউ, অর্থাৎ এই দুইটার ক্রস গুণের মানের অর্ধেক, এটাই হলো ক্ষেত্রফল। তাহলে প্রথম দেখেন পি ক্রস কিউ কিন্তু ক্রস গুণ, আর মডুলাস দেওয়া মানে ক্রস গুণের মান হাফ, তার মানে অর্ধেক। মনে থাকবে ভাষাটা। তাহলে ভেক্টর দ্বয়ের ক্রস গুণের মানের অর্ধেক, এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। কেমন? পরিষ্কার? তাহলে আমরা অঙ্কটা করে ফেলাই। একটু খেয়াল করেন, পি ক্রস কিউ আঁকলাম, তাই না? প্রথমে আগেই তার মান বের করা যাবে না, আগে ক্রস গুণ করে লাগবে। তাহলে ওই যে আগের মতো করেই আই জে কে 2 1 1 1 -2 1। ওকে, তাহলে এইখান থেকে আমরা আই বরাবর যখন বিস্তার করব 1 -1 +2, মাইনাস জে বরাবর যখন বিস্তার করব 2 -1 2 -1, প্লাস কে বরাবর যখন বিস্তার করব, আবার বলছি এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, এইভাবে বিস্তারটা হয়। তাহলে এটা তাহলে -4 -1। ওকে, তাহলে 3i, এটা হবে -j -5k। তো হিসাবগুলো যদি কোনো কারণে গড়বড় হয়ে যায় দয়া করে ঠিক করে নেবেন। এখন বলেন, তাহলে আমার ক্ষেত্রফল ইকুয়াল টু কি ছিল? হাফ অফ মডুলাস পি ক্রস কিউ, তাই না? তাহলে হাফ অফ পি ক্রস কিউ যা বাইর হলো তার মান, তাহলে 3r² প্লাস এইভাবে মানটা বের হয়ে যাবে। কেমন? তাহলে এখন খেয়াল করেন, হ্যাঁ 9 10 35 √35। ওকে, তাহলে এইটুকু যেহেতু ক্ষেত্রফল, তাহলে বলতে হবে বর্গ একক। কেমন? তাহলে এইটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে আমার দেওয়া থাকতে হবে ওই যে দুইটা সন্নিহিত বাহু। বুঝা গেছে? এইটা দিয়ে আমরা তাহলে ক্রস গুণ করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়।
এরপরে হলো চতুর্ভুজের ক্ষেত্রফল 4 নম্বর। এখন চতুর্ভুজের ক্ষেত্রফল সেই ক্ষেত্রে কোন কোন চতুর্ভুজ, তাই না? আমরা মেইনলি কিন্তু 4টা চতুর্ভুজ জানি। এইখানে যদি বলে আয়ত, তার ক্ষেত্রেও ক্ষেত্রফল বের করতে পারবো। যদি বলে সামান্তরিক তাহলেও হবে, যদি বর্গ বলে বা রম্বস বলে, কেমন, তাহলেও আমরা বের করতে পারবো। সো যে কোনো চতুর্ভুজ হইলে তাদের ক্ষেত্রে বের করা যায়। তো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে দুইভাবে করা যায়, কেমন? তাহলে ওই যে যেরকম বাহু দুইটা, তাহলে দুইটা সন্নিহিত বাহু থাকলে, কেমন, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হলো শুধু a ক্রস b এর মান। কারণ আমরা এটা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল যা চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু তার, তাই না? এরকম করে যে ত্রিভুজটা হয়েছিল, যদি আমরা একটা সামান্তরিক আঁকাই তাহলে এরকম হবে না, এইটুকু আর এইটুকু ক্ষেত্রফল সমান হবে। তাহলে কিন্তু এই যে ABC যে আমরা আঁকছিলাম P আর Q দিয়া, তাই না? তাহলে এটার যা ক্ষেত্রফল হবে এইটুকু তাই হবে, তার মানে এটা ডাবল হবে উত্তর। এই জন্য আর হাফটা লাগবে না, বুঝছেন? এটা আমরা ডি বিন্দু বললাম। এই জন্যে সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল হলো a ক্রস b। আচ্ছা, আমরা যেহেতু P Q দিছি তাহলে এটারে P ক্রস Q, ওকে, মডুলাস। আরেকভাবে বের করা যায়, কাজ তো একই, আগের মতোই আমরা ক্রস গুণ করব আর মানটা বের করব। তাহলে এটা হাফ অফ √35 হয়েছিল, এটার জন্য হবে √35, তাই না? আরেকটা ভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা যায়, সেটা হলো দুইটা কর্ণ দেওয়া থাকলে, কেমন? সেই ক্ষেত্রে ধরে নেই একটা চতুর্ভুজ, তার ক্ষেত্রে ABCD বললাম আমরা এবার। তাহলে একটা AC কর্ণ আর একটা BD কর্ণ আছে। AC কর্ণ বরাবর আমরা একটা P ভেক্টর দিলাম, BD কর্ণ বরাবর একটা Q ভেক্টর দিলাম। তাহলে এখন যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে হাফ অফ P ক্রস Q মডুলাস, ওকে। তাহলে কর্ণ দেওয়া থাকলে হাফ লাগবে, কিন্তু বাহু দেওয়া থাকলে হাফ লাগবে না, মনে থাকবে। আর ত্রিভুজের ক্ষেত্রে তো অপশন নাই, একটাই, হাফ লাগবে, ওকে। তাহলে এইটুকুই হইল আমাদের ক্রস গুণের প্রয়োগ। কয়টা প্রয়োগ বলছি আমরা বলেন? 4টা প্রয়োগ, কেমন? তাহলে আর একটা মাত্র ছোট্ট জিনিস বাকি আছে, তাহলে আমাদের আলোচনা শেষ। হ্যাঁ, ভাষাটা কি লিখছে একটু দেখেন। 3টা ভেক্টর একই সমতলে থাকার শর্ত, কেমন? তাহলে 3টা ভেক্টর যদি ABC থাকে তাহলে তারা একই সমতলে, অর্থাৎ এই যে কাগজের উপর এই 3টা আমরা আঁকতে পারবো, দ্যাট ইজ একটা A, একটা B, একটা C, কেমন? তাহলে সেটা শর্ত হলো যে কোনো দুইটার ক্রস গুণের সাথে আরেকটার ডট গুণ শূন্য হবো। ভাষাটা কি বলছে আবার বলেন? যে কোনো দুইটার ক্রস গুণ, তাহলে A আর B এর ক্রস গুণ করলে মনে আছে যে লম্ব ভেক্টর বের হয়। তাহলে এইটা যদি উপরের দিকে থাকে তাহলে সির সাথে এই লম্ব ভেক্টর তো 90 ডিগ্রি কোণে আছে, মানে লম্ব আছে। আর আমরা তো জানি দুইটা লম্ব ভেক্টরের গুণফল কত হয়, ডট গুণফল 0 হয়, মনে পড়ে এগুলা? সিমিলার বি সির ক্রস গুণ করে এর সাথে ডট গুণ করলে একই হইতো, অথবা এ সির ক্রস গুণ করে বি এর সাথে ডট গুণ করলে সেম হইতো। তো আমরা এইটাই ব্যবহার করব, A ক্রস C ডট B, অর্থাৎ দুইটা ক্রস গুণ করব। আবার বলছি, দুইটা ক্রস গুণ করলে যে ভেক্টরটা পাইলাম সেটা কোন দিকে? উপরের দিকে, এবং এই তলের সাথে লম্ব দিকে। আর আমরা আগে থেকে জানি দুইটা লম্ব ভেক্টর ডট গুণ করলে 0 হয়, তাহলে এইটা তখন একটা ভেক্টর হবে, আর এইটার সাথে ডট গুণ করলে কি হবে? 0 হবে। বুঝা গেল? সো এইটুকুই আমাদের আলোচনার ছিল ভেক্টরের, শুধু এই চ্যাপ্টার না, যেহেতু আমাদের মাথায় ফিজিক্সের ব্যাপারটাও আসছিল, এই জন্য আমরা বিস্তারিত কথাবার্তাগুলো মনে রাখার চেষ্টা করলাম, কেমন? অ্যান্ড এইগুলো মনে থাকলে আমাদের কিন্তু পরবর্তীতে গিয়া কাজগুলো করতে সুবিধা হবে, এবং অঙ্ক তো অনেক সহজ ভেক্টরের, কেমন? একটু পরে আমরা দেখব, ওকে। সো একটু মাথায় বিষয়গুলো রাখার চেষ্টা করেন এবং কাগজে নিজে লেখা সুন্দর করে গুছগাছ করেন, কেমন? করলে পরে আমাদের জন্য ভালো, ওকে। ধন্যবাদ।